তো কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি ভালো আছো সবাই। আমিও ভালো আছি মোটামুটি। তো আজকে তোমার এই ক্লাসে আমি তোমাদেরকে সলভ করে দেখাবো দিনাজপুর বোর্ড 2025 সালের এসএসসি পরীক্ষার উচ্চতর গণিতের বহু নির্বাচনী অংশটা। আর বিগত বছরগুলোর বিভিন্ন বোর্ডের অবজেক্টিভ কোশ্চেনগুলো কিন্তু আমি অলরেডি সলভ করে তোমাদের জন্য প্লেলিস্ট আকারে দিয়ে দিছি। তো তোমরা প্লেলিস্ট সেকশনে গেলে কিন্তু সেগুলো পেয়ে যাবা। ওকে, তো চলো তাহলে শুরু করা যাক। আমাদের 1 নম্বর কোশ্চেনটা কি বলছে? 1 নম্বর কোশ্চেন হচ্ছে, সমবৃত্ত ভূমিক ও সমান উচ্চতা বিশিষ্ট একটি অর্ধগোলক, একটি কোণক ও একটি সিলিন্ডারের আয়তনের অনুপাত নিচে কোনটি? তো আমাদের 3টা জিনিসের কথা বলা আছে, অর্ধগোলক, একটি কোণক আর একটি সিলিন্ডার। তো এই 3টার আয়তনের অনুপাত বের করতে বলা হয়েছে, যার মধ্যে সমবৃত্ত ভূমি বলতে বোঝানো হচ্ছে বৃত্ত মানে নিচের ভূমিটা তিনটারই সমান, আর হচ্ছে উচ্চতাও তিনটার সমান। তো আমরা একটা ইসা কি দেখি, আমাদের গোলকটা তো দেখতে হয় এরকম। তো আমি এখানে আসলে 3D মডেলে গোলকটা দেখানো আমার পক্ষে পসিবল না। হ্যাঁ ঠিক আছে, আমি তবুও তোমাদের জন্য দাঁড়াও একটা গোলক দেখাচ্ছি। তো গোলক কি জিনিস? গোলক হচ্ছে, এটা হচ্ছে গোলক। হ্যাঁ, এই যে দেখছো সলিড বল, একটা ক্রিকেট বল এটা। তো এটা হচ্ছে আমাদের গোলক। এখানে আমাদের অর্ধ গোলকের কথা বলা হয়েছে। এই বলের ঠিক অর্ধেক, মানে এটা পুরোটা নিব না আমরা, এটার মাঝখানটা কেটে অর্ধেক অংশটা নিব। বুঝতে পারছো? এই অর্ধেক অংশটা নিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তো দেখতে ধরলাম যে সাইড থেকে দেখতে আমাদের অর্ধগোলকটা দেখতে এমন মনে হবে। ঠিক আছে, এই যে এরকম অর্ধগোলক। আচ্ছা, এই একটা অর্ধগোলক নিলাম। একটা কোণক বলছে, কোণক আঁকি আমরা একটা। এই হচ্ছে একটা কোণক। ভূমিটা কিন্তু এই, দাঁড়াও একটু কোণটা এঁকে নিই। এই হচ্ছে একটা কোণক। আরেকটা কি বলছে? একটা সিলিন্ডার। এই হচ্ছে একটা সিলিন্ডার। ঠিক আছে, এই হচ্ছে একটা সিলিন্ডার। তো এখানে আমাদের বলা ছিল ফার্স্টে সমবৃত্ত ভূমি। সমবৃত্ত ভূমি বলতে বোঝানো হচ্ছে এখানে আমাদের এই যে কোনটার যে নিচে যে ভূমির বৃত্ত, সমবৃত্ত ভূমিক মানে ভূমির যে বৃত্ত, এখানের যে বৃত্তটা, এখানের যে বৃত্তটা আর এখানের যে বৃত্তটা, এই 3টা পরস্পর সমান। ব্যাপারটা বুঝতে পারছো? এই 3টা এই নিচে আমরা বৃত্ত দেখতে পাচ্ছি না, 3টার নিচে তো বৃত্ত আছে, এই 3টা বৃত্ত পরস্পর সমান, এই জন্য বলা আছে সমবৃত্ত ভূমি। ওকে, তো ধরলাম আমরা এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ হবে আর। এই বৃত্তের ব্যাসার্ধ হবে কি, এটা একটু বৃত্তটা সুন্দর করে রাখি। এই যে এই বৃত্তের ব্যাসার্ধ হবে আর। অলরাইট, তারপর কি বলছে? এবং সমান উচ্চতা বিশিষ্ট, মানে এই যে এইটার উচ্চতা হচ্ছে ধরলাম এইচ, এটার উচ্চতা হচ্ছে এইচ, এই দুইটার উচ্চতা সেম যেহেতু সমান উচ্চতা বিশিষ্ট। এখন এইটার উচ্চতা, এটা যেহেতু আমাদের অর্ধেক গোলক বলছে, এটার উচ্চতা কি বলবে? মানে উচ্চতা কত হবে বলতে পারবা? দেখো এখানে উচ্চতাকে আমি যেহেতু সমান উচ্চতা বিশিষ্ট বলছে, তাহলে কি এটাকে আমি এই উচ্চতাটাকে এইচ ধরবো? এইচ ধরা কি আমাদের উচিত হবে? একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু এটা কিন্তু একটা গোলক। তো এই যে আমরা যে গোলকটা যে নিছি না, এই গোলকের একদম মাঝখান বরাবর যদি চিন্তা করো, এখান থেকে এই পর্যন্ত কর্নার পর্যন্ত যে দূরত্বটা, দ্যাট মিনস এখান থেকে যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধ আর উপরের দিকে ব্যাসার্ধ, যেহেতু এটা গোলক, এখানে যদি আমরা ব্যাসার্ধ পাই, এই বরাবর গেলেও তো ব্যাসার্ধই পাবো। ব্যাপারটা কি বুঝতে পারতেছো? এই বরাবর যদি আমি এই যে মাঝখান থেকে যদি এই বরাবর এই পর্যন্ত আসি, তাহলে ব্যাসার্ধ পাবো। আবার এই বরাবর যদি যাই, তাহলে তো সেম ব্যাসার্ধই পাবো, তাই না? তার মানে দেখো তো, আমাদের যে গোলকের কথাটা বলা হয়েছে, এইটার যে ব্যাসার্ধ আমরা আর ধরছি, তার মানে কি এটার উচ্চতাটা কিন্তু আরই চলে আসবে না? ব্যাপারটা কি বুঝতে পারছো? তো এখানে এটা কিন্তু দুইটা সেম আসবে। তো আমাদের এখন বলো, তাহলে আমরা এখন এই 3টার আয়তনের অনুপাত বের করতে বলছে। এখন আমরা কোনকের আয়তনের সূত্র জানি। আচ্ছা, আমি সিলিন্ডার থেকে শুরু করি। সিলিন্ডার আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। কোনকের আয়তন হচ্ছে এই যে সিলিন্ডারের 3/1 মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ওকে, আর গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই আর কিউব। বুঝো, 4/3 পাই আর কিউব হচ্ছে গোলকের আয়তন, কিন্তু আমরা এখানে নিচ্ছি অর্ধগোলক, এই জন্য কি হবে, এটাকে 2 দ্বারা ভাগ করতে হবে। বুঝছো? 2 দ্বারা যদি ভাগ করো তাহলে কত আসবে? 4/3 পাই আর কিউব, নিচে ছিল 2/1, তার মানে এখানে 1/2 যদি আমরা গুণ করি, তাহলে এই 2 কাটা গিয়ে আলটিমেটলি কত আসবে? 2/3 পাই আর কিউব। বুঝতে পারছো? তার মানে আমরা অর্ধগোলকের মান বলতে পারতেছি 2/3 পাই আর কিউব। অলরাইট, তো এটার আমরা আয়তন পেয়ে গেছি। এখন আমাদের বলছে এদের 3টার যদি অনুপাত করি তখন কি আসবে? তো অনুপাত করি আসো, 1/3 পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার এইচ। দেখো পাই আর স্কোয়ার এই পাশ থেকে কাটা গেল, এখান থেকে পাই, এখানে আর কিউব ছিল, আমি একটা স্কোয়ার কাটলাম, মানে কিউব ছিল তো আমি এটাকে আর স্কোয়ার ইন্টু আর বলি, তাহলে একটা স্কোয়ার কাটা চলে গেল, থাকলো কত? 2/3 ইন্টু আর ইস টু 1/3 ইন্টু এইচ ইস টু
পাই আর স্কোয়ার এইচ ছিল এখানে এইচ। তো দেখো শুধুমাত্র এইচ গুলো বাকি আছে। তো এখন আমি এই এইচ কে তো কেটে দিতে পারবো। তো এই আর দেখো তো আলটিমেটলি যেহেতু বস্তুর সমান উচ্চতা বিশিষ্ট, তার মানে এই আর এই এইচ তো সেমই হওয়ার কথা ছিল, যেহেতু আমাদের ফার্স্টে বলে দিয়েছিল যে এটা সমান উচ্চতা বিশিষ্ট। তাহলে কি এই আর বলা আর এইচ বলা কি সেম কথা হয়ে যাবে না তাহলে? ঠিক আছে, যেহেতু তিনোটার উচ্চতা সমান। তো আমরা যদি এই এইচটাকে কেটে দিই তাহলে অনুপাত থাকে কত? অনুপাত থাকে হচ্ছে আমাদের 2/3 1/3 1। ওকে, তো এটা আমাদের থাকে। এখন আমি যদি সবাইকে 3 দ্বারা গুণ করে দিই তাহলে কত আসবে? 2:1:3। বুঝছো? তাহলে এইটা দাঁড়াচ্ছে আমাদের এই তিনটা আমাদের যে ঘনবস্তু দেওয়া ছিল, ঘনবস্তু না অ্যাকচুয়ালি এখানে এই তিনটা যে অর্ধগোলক, কোণক আর সিলিন্ডার, তার আয়তনের অনুপাত। অলরাইট, দেখো এখানে কোথায় আছে 2:1:3 কোথায় আছে? দেখো তো 2:1:3 এটা আছে আমাদের এই ঘ নাম্বারে, তার মানে ঘ নাম্বার হচ্ছে অ্যান্সার। অলরাইট, সবাই কি বুঝতে পারছো বিষয়টা? আমি তো মোটামুটি ভেঙেই দেখালাম যে আমরা কি থেকে আসছি, কেন আসছি, আর মান কেন এইচ, সেটাও কিন্তু আমরা মোটামুটি ব্যাখ্যা করছি। আচ্ছা, তো এটা আমি মুছে দিই। এখন আমরা পরের অঙ্কে চলে যাব। দেখো পরের অঙ্কটা কি? যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা পি অফ এ এর পি অফ এ হলে নিচের কোনটি সঠিক? তো যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা, এখন আমরা কি জানি একটা ঘটনা যদি 100% নিশ্চিত হই যে আমরা এই ঘটনাটা ঘটবেই, তার মান দাঁড়ায় কত? তার মান কিন্তু দাঁড়ায় 1। আর আমরা 100% নিশ্চিত যেটাতে থাকি, যেটা ঘটনা ঘটবে না, 100% ঘটবে না, সেটা আমরা অ্যান্সার কত ধরি? সেটা অ্যান্সার ধরি আমরা 0। ঠিক আছে, তার মানে তুমি যদি প্রবাবিলিটি হিসাব করো, প্রবাবিলিটির সর্বোচ্চ ও 1 পর্যন্ত হইতে পারে, সর্বনিম্ন ও 0 পর্যন্ত হইতে পারে। এই কথাটাকে আমরা কিভাবে প্রকাশ করি? 0 থেকে বড় বা সমান, 1 থেকে ছোট বা সমান। ঠিক আছে, যেহেতু সমান বলতেছি কেন? যেহেতু 0 হওয়া পসিবল। অনিশ্চিত ঘটনাকে আমরা 0 দ্বারা প্রকাশ করি, নিশ্চিত ঘটনাকে আমরা 1 দ্বারা প্রকাশ করি। তার মানে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রবাবিলিটি সর্বোচ্চ অ্যান্সার হতে পারে 1, সর্বনিম্ন 0। তো এটা কোথায় আছে দেখি তো? এটা আমাদের খ নাম্বারে আছে। ডান, অলরাইট। তো 2 নম্বর শেষ, 3 নম্বর আসি। দুটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে বড় জোর দুটি এইচ পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1, কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা হচ্ছে 3/4, টিটি হচ্ছে একটি নমুনা বিন্দু। তো আমাদের এখানে দুটি মুদ্রা নিক্ষেপের কথা বলা হয়েছে না? তো তুমি যদি দুটি মুদ্রা নিক্ষেপ করো তাহলে বলো তো একটা মুদ্রা থেকে তুমি ফার্স্টে পাবা 2টা নমুনা বিন্দু, আরেকটা মুদ্রা থেকে তুমি ফার্স্টে পাবা 2টা নমুনা বিন্দু। তো আমরা যদি 2টা মুদ্রাকে একত্রে নিক্ষেপ করি তাহলে টোটাল নমুনা বিন্দু কয়টা আসবে? টোটাল নমুনা বিন্দু চলে আসে 4টা। তো আমি যদি প্রবাবিলিটি ট্রি একে তোমাদেরকে বোঝাই জিনিসটা, এই 4টা হচ্ছে আমাদের ফার্স্টের লাস্টের নমুনা বিন্দু আসবে এইচ টি, এখানে মাঝখানে দিলাম এইচ, এখানে মাঝখানে দিলাম টি, আর এখানে একদম মাঝখানে আমাদের শুরুতে স্টার্টিং পয়েন্ট। তো এই হচ্ছে আমাদের এটার প্রবাবিলিটি ট্রিটা দাঁড়াবে। তবে বলো তো নমুনা ক্ষেত্র কি কি আসে? এইচ টি, তারপর হচ্ছে সরি ফার্স্ট আসবে এইচ, তারপর এইচ টি, তারপর হচ্ছে টি এইচ, তারপর টি। অলরাইট, তো এটা তো আমি তোমাদেরকে প্রবাবিলিটি ট্রি একে বোঝালাম। এটা কিন্তু তোমরা চাইলে তুমি যদি এই জিনিসটা মনে মনে কল্পনা করো বা তুমি যদি একটু চিন্তা করো, তুমি কিন্তু এই নমুনা ক্ষেত্র কিন্তু নিজেই চিত্র ছাড়াই বের করে ফেলতে পারবা। যেহেতু দুইটা আমাদের কি বলে তোমার মুদ্রা নিক্ষেপ করা হয়েছে, তার মানে আলটিমেটলি এইচ টি আসবে। মানে প্রথমবার মুদ্রা তো এইচ আর টি আসবে, দ্বিতীয়বার মুদ্রাও এইচ আর টি আসবে। তো এইভাবে চিন্তা করে তুমি কিন্তু এটা বের করে ফেলতে পারো। আচ্ছা, এখন নমুনা ক্ষেত্র যদি আমাদের বের করা হয়ে যায়, এখন আমরা দেখি কোনটার কি আসবে অ্যান্সার। তো আমাদের লাস্টে দেখো তো কি বলছিল, টিটি একটি নমুনা বিন্দু। দেখো তো আমরা কি একটা টিটি পাইছি? তার মানে নমুনা বিন্দু এটা কিন্তু কারেক্ট। 3 নাম্বারটা কিন্তু কারেক্ট, এটা আমরা শিওর হয়ে গেছে। তারপর বলছে বড় জোর 2টি এইচ পাওয়ার সম্ভাবনা। আচ্ছা, বড় জোর 2টি বলতে কি বোঝানো হয়? বড় জোর 2টি বলতে বোঝানো হয় সর্বোচ্চ তুমি 2টাই নিতে পারবা, 2টার বেশি তুমি নিতে পারবা না। ঠিক আছে, আচ্ছা এখন যদি যখন আমি বলি না বড় জোর 2টা নিতে পারবা, তার মানে সর্বোচ্চ 2টা নিতে পারবা, তাহলে সর্বনিম্ন করে নিতে পারবা। বড় জোর 2টা যখন বলা হয় তখন তুমি সর্বোচ্চ 2টা নিতে পারবা, অথবা একটা নিতে পারবা, অথবা 0টা নিতে পারবা। বুঝতে পারছো? তার মানে বড় জোর 2টাও অ্যাকসেপ্টেড হবে, একটাও অ্যাকসেপ্টেড হবে, 0টাও অ্যাকসেপ্টেড হবে। ব্যাপারে ক্লিয়ার? তো যখন আমাদের বড় জোর 2টি এইচ পাওয়ার কথা বলছে, তার দেখি তো আমাদের 2টা এইচ কোথায় আছে, একটা এইচ কোথায় আছে, 0টা এইচ কোথায় আছে? এখানে আছে 2টা এইচ, এখানে আছে একটা এইচ, এখানে আছে একটা এইচ, এখানে আছে 0টা এইচ। তার মানে সবাই কিন্তু অ্যাকসেপ্টেড হয়ে যাইতেছে, তাই না? যেহেতু আমাদের বলছে বড় জোর 2টি এইচ পাওয়ার সম্ভাবনা। তো বলো তো
সমগ্র সম্ভাব্য ফল আমরা জানি প্রবাবিলিটির যে সূত্র সেটা হচ্ছে কি, নিচে হচ্ছে সমগ্র সম্ভাব্য ফলাফল, উপরে হচ্ছে ঘটনার অনুকূল ফলাফল। সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে কয়টা? 4টা। আর যেহেতু বড় জোর বলছে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টাই অ্যাকসেপ্টেড। তো 4টা হলে উপরে 4 যাবে, কাটাকাটি চলে গেলে 1 হচ্ছে আমাদের এটার কারেক্ট আনসার। তার মানে বড় জোর দুটি এইচ পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1, এটাও কারেক্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু শুধুমাত্র ইসা না, মানে অবজেক্টিভ আকারে না, এটা কিন্তু আমাদের সাবজেক্টিভ আকারেও আসতে পারে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে কমপক্ষে একটি টি পাওয়ার সম্ভাবনা। কমপক্ষে একটি, ব্যাপারটা বুঝো। কমপক্ষে একটি মানে কি? সর্বোচ্চতে তুমি কয়টা পাবা? কমপক্ষে বলতে নিম্ন সীমা বলতেছে যে নিচে গেলে তুমি একটা নিতে পারবা, উপরে গেলে তার মানে একটা থেকেও বেশি। একটাতে বেশি কয়টা? 2টা হইতে পারে, 3টা হইতে পারে। এখানে তো আমরা দেখতেছি 3টা কোনো নাই, তাহলে একটার বেশি কয়টা? 2টা হইতে পারে। তো কমপক্ষে একটি বলতে বোঝাচ্ছে সর্বনিম্ন একটা, সর্বোচ্চ 2টা। তো সর্বনিম্ন একটা এই দুটার মধ্যে আছে, সর্বোচ্চ 2টা এটার মধ্যে আছে, তার মানে এইটা কিন্তু বাদ যাচ্ছে। ওটা বুঝতে পারছো? যেহেতু কমপক্ষে একটা বলছে, তার মানে লোয়ার লিমিট একটা পর্যন্ত আমি যেতে পারবো, শূন্যতে যেতে পারবো না, শূন্য হলে অ্যাকসেপ্টেড হবে না। তো এই জন্য এই মানটা আমাদের বাদ যাবে। তাহলে হলো প্রবাবিলিটি কত আসবে? প্রবাবিলিটি আসতেছে আমাদের অনুকূল সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 4, আর এখানে পাচ্ছি আমরা কয়টা? 3টা। তার মানে অ্যান্সার আসার কথা 3/4। দ্যাট মিনস 2 নাম্বারটাও কারেক্ট। অর্থাৎ এখানে হলো এখানে 1, 2, 3 তিনোটাই আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। আচ্ছা, তারপরে আমরা 4-এ চলে যাই। 512 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু 64 টু দি পাওয়ার ওয়াই হলে ওয়াই ইস টু এক্স ইকুয়ালস টু হোয়াট? আচ্ছা, আমরা অঙ্কটা তুলে নিই। 512 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 64 টু দি পাওয়ার ওয়াই। আমাদের ওয়াই ইস টু এক্স এর মান বের করতে বলা হয়েছে। আচ্ছা, ওয়াই ইস টু এক্স যদি আমাদের বের করতে হয়, আগে তো ফার্স্টে যে এর এত চলক আকার আছে ওদেরকে তো চলক থেকে নামাইতে হবে। চলক আকারের থাকা অবস্থায় তো আমি অনুপাত বের করতে পারবো না, তাই না? তো এখন আমরা চলক থেকে কিভাবে নামাবো? ফার্স্টে এখানে দেখতেছি 512। 512 কিন্তু একটা 2 এর গুণিতক। 64 এটাও কিন্তু একটা 2 এর গুণিতক। তো আমরা এটাকে করতে পারি কিভাবে? 512কে আমি যদি 2 আকারে ভাঙতে যাই, 2 টু দি পাওয়ার কত আসে? 2 টু দি পাওয়ার 9 মেবি, তাই না? একটু হোল্ড অন। খুব সম্ভবত 2 টু দি পাওয়ার 9। 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে, হ্যাঁ 512, ঠিক আছে। 2 টু দি পাওয়ার 9 হোল টু দি পাওয়ার এক্স। আর এটা হচ্ছে কত? এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 7 না, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 120, মানে 6। 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে 64 টু দি পাওয়ার ওয়াই। অলরাইট, তো দেখো ওদেরকে আমি 2 আকারে ভেঙে দিলাম। এখন বলো কত আসতেছে এখানে? 2 টু দি পাওয়ার 9x ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 6y। তো এই যে 2 বাদ চলে গেল, থাকবে কত? 9x ইকুয়ালস টু, বাদ চলে বলতে কি এখানে ভিত্তি ভিত্তি মিলে গেলে পাওয়ার পাওয়ার সমান হয়, এটা তো আমরা সবাই জানি এখন। 9x ইকুয়ালস টু 6y, তাহলে থাকতেছে কত? x বাই y ইকুয়ালস টু কত? 6/9। আমরা 3 দ্বারা ভাগ করলে 3 দুগুণে 6, 3 3 9, মানে x ইস টু y। আচ্ছা, এখানে তো y ইস টু x চেয়েছে, তো এদিকে একটু ব্যস্তকরণ করি। y বাই x ইকুয়ালস টু 3/2, তাহলে আমাদের y ইস টু x আসছে কত? 3:2। অলরাইট, তো আশা করি বুঝতে পারছো এটা কত আসতেছে অ্যান্সার। অ্যান্সার আসতেছে আমাদের 3:2, যেহেতু y বাই x বলছে। ঠিক আছে, যদি x বাই y বলতো তখন কিন্তু আবার 2/3 আসতো, তাই না? আচ্ছা, সো এটা আমাদের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। অলরাইট অলরাইট, তারপর 4 শেষ, আমাদের 5 চলে যাই। নিচের কোনটি বহুপদী? এখন বহুপদী হওয়ার শর্তটা কি বলতো? কোন একটা বীজগাণিতিক রাশি কি বহুপদী কিনা সেটার জন্য কিন্তু আমাদের একটা শর্ত মেনটেন করতে হয়। সেই শর্ত কি? বহুপদীর প্রত্যেকটি পদের গাঠনিক রূপ হচ্ছে সি এক্স টু দি পাওয়ার পি, যার মধ্যে এটা হচ্ছে আমাদের কি সহগ, এটা হচ্ছে চলক, এটা হচ্ছে ঘাত বলো, মাত্রা বলো, পাওয়ার বলো, সূচক বলো। এইভাবে আমরা মোটামুটি বীজগাণিতিক রাশিটাকে গঠন করি। এখন একটা রাশি কি বহুপদী কিনা সেটা ডিপেন্ড করে একটা জিনিসের উপর, এই যে পি এর উপর, অর্থাৎ পাওয়ারটার উপর। এই পাওয়ারের মান যদি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, বুঝো, অঋণাত্মক পূর্ণ সংখ্যা হয়, তখনই কেবলমাত্র এটা বহুপদী হতে পারে। তো এখানে আমরা কি বুঝতে পারতেছি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, তার মানে ঋণাত্মক হওয়া যাবে না। অঋণাত্মক মানে বোঝাচ্ছে তুমি 0 হইতে পারবে, ধনাত্মক হইতে পারবে, বাট ঋণাত্মক হওয়া যাবে না, অর্থাৎ মাইনাস আসা যাবে না পাওয়ারে। এটা হচ্ছে প্রথম ব্যাপার। আমি বলছি অঋণাত্মক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি? পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এখানে অবশ্যই সংখ্যাটা পূর্ণ হইতে হবে, কোনো ভগ্নাংশ আসা যাবে না। ব্যাপারটা ক্লিয়ার?
তো আমাদের যে সকল সংখ্যার মানে যে সকল পদের মধ্যে দেখবো আমরা, যদি কোনো রাশির মধ্যে দেখি যে পাওয়ার মাইনাস চলে আসছে অথবা ভগ্নাংশ চলে আসছে, তার মানে বোঝা যাবে যে এটা কোনো বহুপদী না। তো আমরা অপশনের দিকে দেখি কোনটা আমাদের বহুপদী হয় আর কোনটা বহুপদী শর্তগুলো মানতেছে না। প্রথম অপশনটা যদি আমি এখানে দেখেই বুঝতে পারতেছি, ঘ হবে আমাদের অ্যান্সার। কারণ ঘয়ের মধ্যে দেখো পাওয়ার কিন্তু আমাদের দুইটার মধ্যেই অঋণাত্মক পূর্ণ সংখ্যা আসছে, কিন্তু বাকিগুলোর মধ্যে দেখো গ নম্বরে দেখো যে এক্স এর পাওয়ার -3 আছে। খ নম্বরের মধ্যে আছে কত, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x। আমি এটা বলতে পারি এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স ইনভার্স 1, দেখো পাওয়ার মাইনাস চলে আসছে। সেম ভাবে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটাকে আমি বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার -2। ক্লিয়ার? তো এই কারণে এখানে আমাদের ঘ নাম্বারটা বহুপদী হবে আর বাকিগুলো একটাও বহুপদী হবে না। আচ্ছা, তারপর 6 চলে যাই। 1/5 প্লাস 1/5 স্কোয়ার প্লাস 1/5 কিউব ইকুয়ালস ডট ডট ধারাটির অসীমতর সমষ্টি কত? তো অসীমতর সমষ্টি বের করার সূত্র কি? a ডিভাইড বাই 1 মাইনাস আর, এটা হচ্ছে অসীমতর সমষ্টি বের করার সূত্র। তো এখানে a দ্বারা বোঝানো হচ্ছে প্রথম পদ, আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম পদ হচ্ছে 1/5, আর হচ্ছে কি সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত আমরা কিভাবে বের করি? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, মানে 1/5 স্কোয়ার ডিভাইড বাই 1/5। ওকে, কত আসে? 1/5 স্কোয়ার ইন্টু 5/1, মানে এখানে আমাদের অ্যান্সার আসতেছে 1/5, আর মান হচ্ছে 1/5। তো এই মানগুলোকে আমরা এখানে বসে দিলে তো আমরা অসীমতর সমষ্টি পেয়ে যাই। 1/5 1 মাইনাস 1/5, তার মানে কত? এখানে 1/5 5 মাইনাস 1/5 মানে হচ্ছে 1/5 আসতেছে, এখানে 4/5। ওকে, তো এখানে আমরা কি বলতে পারি? 1/5 ইন্টু 5/4 কাটাকাটি করলে 1/4 হচ্ছে আমাদের অসীমতর সমষ্টি। ক্লিয়ার? তো এটা তো আমি অনেক হাতে কলমে ভেঙে ভেঙে করছি, তুমি চাইলে এটাকে এই যে মানটা আছে না, এই মানটাকে ডিরেক্ট ক্যালকুলেটরের মধ্যে বসাই দিবা, তাহলে অ্যান্সার চলে আসবে একেবারে 991 ES প্লাস দিয়ে আর কি। তো এখানে 1/4 এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সাথে চলে যাই। p of x equals to x cube minus x square minus 10x minus 8 হয়, নিচের কোনটি p of x এর একটি উৎপাদক? আচ্ছা, উৎপাদক মানে কি বলতো? উৎপাদক মানে হচ্ছে আমরা যেই রাশি দ্বারা অপর একটি রাশিকে নিঃশেষে বিভাজ্য করতে পারি তাকেই বলা হয় মূলত উৎপাদক। তো এখন এখানে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8, এটার উৎপাদক তুমি কিভাবে বের করতে যাবা? মানে কিভাবে বের করবা? দেখো, এটা বের করার জন্য আমি আগে অঙ্কটা তুলে নিই। পি অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 8, ঠিক আছে? আর ওর যদি তুমি উৎপাদক বের করতে যাও না, ওকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। আর অবজেক্টিভের জন্য যদি আমি এখন উৎপাদকে বিশ্লেষণ করতে যাই, বুঝতে পারতেছো কি পরিমাণে সময়টা লাগবে আমাদের। তো এই ক্ষেত্রে আমরা উৎপাদকে বিশ্লেষণের ঝামেলা যাব না, আমরা ক্যালকুলেটর ইউজ করব। ঠিক আছে, ক্যালকুলেটর কি ইউজ করবা? আমি আশা করি তোমাদের সবার কাছে 991 ES প্লাসটা আছে, আর যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তাদের জন্য তো অবশ্যই 991 ES প্লাসটা ইউজ করাই উচিত। ওকে, তো আমরা এটাকে ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি সমাধান করে ফেলতে পারি। কিভাবে? তোমাদের আমি এখন এটাই দেখাবো। খেয়াল করো, আমরা ফার্স্টে এই দেখো, আমরা কি করব? আমরা মোডে যাব। মোডে গিয়ে আমরা 5 প্রেস করব, ইকুয়েশন চলে আসছে। দেখো, এই যে আমাদের সমীকরণটা ছিল, যে রাশিটা ছিল, এটার মধ্যে এক্স এর ঘাত কত সর্বোচ্চ? কিউব। দেখো এখানে কিন্তু আমাদের কিউব যুক্ত একটা সমীকরণ দেওয়া আছে, দেখছো 4। তো আমরা 4 যদি প্রেস করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে। এ হচ্ছে এক্স কিউবের সহগ, মানে একদম সর্বোচ্চ ঘাতযুক্ত যে চলক সেটার সহগ। তো এক্স কিউবের সাথে গুণ আছে কত? 1। 1 এ প্রেস করি, ইকুয়াল দিই, এর মান 1 হয়ে গেল। বি হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সাথে সহগ গুণ আছে কত? -1। তো -1 দিই, প্রেস করি, সেট হয়ে গেল। তারপর আছে কত আমাদের? -10। -10 দিলাম, প্রেস করলাম, সিলেক্ট হয়ে গেল। ধ্রুবপদ কত? -8। -8 দিলাম, প্রেস করলাম, দেখো সেট হয়ে গেছে। এবার আরেকবার প্রেস করব, অ্যান্সার আসছে কত আমাদের? দেখি, একটা আসছে 4, একটা আসছে -1, একটা আসছে -2। 4 -1 -2। তো আমরা এই তিনটা মান পেলাম, 4 -1 আর -2। তো দেখো, তার মানে এক্স এর মান পাচ্ছি আমরা 4, এক্স এর মান পাচ্ছি আমরা -1, এক্স এর মান পাচ্ছি আমরা -2। তো এখান থেকে আমরা উৎপাদকটা পেয়ে যাব কিভাবে? 4 কে পাশে নিয়ে আসা বড়, x - 4, x + 1, x - 2, সরি x + 2। তো দেখো এই তিনটার মধ্যে কোনটা মিলতেছে? এখানে আমাদের দেখি কোনটা মিলে। কি আসে? x + 4 কি আছে না? x + 4 নাই, x + 2, এই যে x + 2 আছে। দেখছো, তার মানে খ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অলরাইট,
তো তুমি এই টাইপের অঙ্কগুলো যখন তোমাকে উৎপাদক বের করতে বলা হবে, অবশ্যই তুমি ক্যালকুলেটর ইউজ করবা। ক্যালকুলেটর ইউজ করলে খুব সহজে, এটা কয় সেকেন্ড লাগবে, 10 সেকেন্ড সর্বোচ্চ গেলে, 10 সেকেন্ডের মধ্যে আমরা এটা বের করে ফেলতে পারবো। আচ্ছা, তারপর আটে চলে যাই। এস ইকুয়ালস টু সামথিং একটা অন্য দেওয়া আছে, বলছে যে তবে এস এর রেঞ্জ কত, এস ইনভার্স 1 কত। আচ্ছা, প্রথমত আমরা এসটাকে একটু তুলি এখানে। এস কি বলছে, -2 4 -1 1 0 0 1 1, এটা হচ্ছে আমাদের এস। আচ্ছা, এখন বলছে যে এস এর রেঞ্জ কত। আচ্ছা, আমাদের যখন এরকম অন্যয় দেওয়া থাকে, রেঞ্জ বলতে কি বোঝায়, আমরা রেঞ্জ বলতে বুঝি দ্বিতীয় উপাদানগুলা, এখানে ওয়াই এর যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে রেঞ্জ, তাই না? আর প্রথম যে উপাদানগুলো থাকে সেগুলো হচ্ছে ডোমেইন, এগুলো হচ্ছে সব ডোমেইন। তাহলে যদি আমি রেঞ্জের সেট বের করতে চাই, তাহলে রেঞ্জের সেট কত দাঁড়াবে এখানে বলতো, এখানে আসতেছে 4, এখানে আসতেছে 1, এখানে আসতেছে 0, তারপর আরেকটা 1, তো আরেকটা 1 তো লেখা লাগবে না, আমরা অলরেডি একটা 1 লিখে ফেলছি। তো এটা হচ্ছে আমাদের রেঞ্জ। তো 1 নম্বরটা কিন্তু কারেক্ট, তাই না? রেঞ্জ দেখো মিলে গেছে। তারপর হচ্ছে আমাদের এস ইনভার্স 1। এস ইনভার্স 1 মানে কি, আমাদের ডোমেনগুলোকে আমরা রেঞ্জ বানায় ফেলবো, রেঞ্জগুলোকে আমরা ডোমেন বানায় ফেলবো, মানে এগুলো স্থান অদল বদল করবে। তো হয়ে যাবে কত, 4 - 2, এটা হয়ে যাবে 1 - 1, এটা হয়ে যাবে 0 0, এটা হয়ে যাবে 1 1, তাই না? দেখো তো মিলে কিনা, 4 - 2, 1 - 1, 0 0 1 1, তার মানে এটাও কারেক্ট, 2 নম্বরটাও কারেক্ট পেলাম আমরা। তারপর বলছে এস হচ্ছে এক এক ফাংশন। এক এক ফাংশন বলতে কি বোঝায়, এক এক ফাংশন বলতে বোঝায় আমাদের যদি কেবলমাত্র একটি এক্স এর মানের জন্য আমরা একটি ওয়াই এর মান পাই, অথবা তুমি বলতে পারো একটি ডোমেনের সাথে একটি রেঞ্জের যদি সম্পর্ক থাকে তখন সেটাকে বলে আমরা এক এক। অর্থাৎ আমাদের একটা এক্স এর উপাদানের সাথে একটা ওয়াই এর উপাদানের মিল থাকতে হবে। এর বেশি যদি হয়ে যায় তখন কিন্তু সেটার এক এক ফাংশন থাকবে না। তো দেখি তো এখানে কি আমাদের, এখানে কি একের অধিক ফাংশন ছিল কিনা। আমি এটাকে এক কাজ করি, একটু সুন্দর মতো এই চিত্র এঁকে দেখি। আমাদের ডোমেনগুলো এখানে লিখি, -2 -1 0 1, তারপরে ছিল কত, 4 1 0 1, তো আরেকবার 1 তো আমরা লিখে ফেলছি। তো দেখো -2 এর সাথে 4 রিলেট করে, -1 এর সাথে 1 রিলেট করে, 0 এর সাথে 0, 1 এর সাথে আবার 1 রিলেট করে, দেখছো? তো আমরা কি দেখতে পারলাম, এখানে কিন্তু দুইটা ডোমেনের সাথে একটা রেঞ্জ রিলেট করতে পারতেছে, কিন্তু আমাদের কিন্তু এটা হওয়ার কথা না। এক এক ফাংশন হতে হলে অবশ্যই তার একটার সাথে একটা, জাস্ট একটা একটা মিল থাকতে হবে। ক্লিয়ার? তো আমরা এখানে বুঝতে পারলাম তার মানে এটা কিন্তু এক এক ফাংশন না। তো তোমাদের যখন পরীক্ষা আসে তুমি দেখবা যে এখানে খেয়াল করো, এখানে কিন্তু এখানে রেঞ্জে কিন্তু দুইটা সেম জিনিস আইসা পড়ছে। রেঞ্জে যদি দুইটা সেম জিনিস আইসা পড়ে তার মানে এটা এক এক ফাংশন না। আচ্ছা, তাও যদি স্টিল কনফিউশন হয় তাহলে তো এভাবে চিত্র এঁকে তুমি দেখবাই। আচ্ছা, 8 নম্বর শেষ, তারপর আমরা 9 নম্বর চলে যাই। এত অসমতাটির সমাধান সেট কোনটি? এই অসমতার সমাধান সেট চাইছে, আমাদের অসমতাটা লিখে ফেলি, x <= 4 - x/3। তো আমাদের x আকারের অসমতা বের করতে হবে, তো x গুলোকে এক পাশে নিয়ে এসে পড়ি, x + x/3 <= 4, তাহলে আসবে কত, 3, 3x + x <= 4, আসবে 4x/3 <= 4। আচ্ছা, এবার আমরা সবাইকে ওই পাশে নিয়ে যাই, x কে রেখে <= 4 × 3 / 4, কাটাকাটি গেলে x <= 3। এই যে x <= 3 হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা দেখতে পাচ্ছি আমরা কোথায় আছে, যেটা আছে আমাদের গ নম্বরে। অলরাইট, আশা করি আমরা সবাই বুঝতে পারছি। 9 নম্বরটা গেল, 10-এ চলে যাই। 8 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে কেন্দ্রত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের অর্ধপরিসীমা কত সেন্টিমিটার? আচ্ছা, তা আমাদের তিনটা বৃত্ত বলছে যে বহিঃস্পর্শ করছে, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, আর এটা কি আছে, এই হচ্ছে একটা বৃত্ত, আর এই হচ্ছে আরেকটা বৃত্ত। এরা বহিঃস্পর্শ করছে, যার মধ্যে এই প্রথম বৃত্তটার ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার। বি কেয়ারফুল, এখানে কিন্তু অনেকে, আমরা এই চিত্রটা, এই অঙ্কটা কিন্তু অনেক বেশি সবাই সলভ করে অভ্যস্ত। সবসময় কিন্তু এই অঙ্কটার মধ্যে ব্যাসার্ধ দেওয়া থাকে, এটার মধ্যে কিন্তু ব্যাস বলা আছে, একে কিন্তু ভালো করে ফোকাস রাখতে হবে। যেহেতু ব্যাস দেওয়া আছে, তো আমি যখন চিত্রটা আঁকবো না, আমি ব্যাস আকারে আঁকবো না, আমি এখানে ব্যাসার্ধ ইউজ করি। 8 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত আসবে, 4 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার যদি ব্যাস হয় তাহলে ব্যাসার্ধ কত আসবে, 5 সেন্টিমিটার। ঠিক আছে, তারপর এটার মধ্যে বলছে 14, তাহলে এটা কত হয়ে যাবে, 7। আমি ব্যাসার্ধ আঁকলাম। এখন বলছে কেন্দ্রত্রয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের অর্ধপরিসীমা। এই কেন্দ্র তিনটাকে তুমি যদি যোগ করে দাও তাহলে এই যে একটা ত্রিভুজ আছে না, এই ত্রিভুজের আবার অর্ধপরিসীমা বের করতে বলছে, বুঝছো? এই ত্রিভুজের অর্ধপরিসীমা বের করতে বলছে। তো এখন আমরা কি করতে পারি,
খেয়াল করো, এটা যদি 7 হয়, এটা ব্যাসার্ধ, এটাও তো ব্যাসার্ধ, এটাও 7 হবে। এটা 5 হলে এটাও 5 হবে, এটা 4 হলে এটাও 4 হবে। অলরাইট, তো আমরা এই যে ত্রিভুজের সবগুলো বাহু কিন্তু পেয়ে গেছি। এখন তুমি কি করবা, এখন এর পরিসীমা বের করে দেন 2 দ্বারা ভাগ করবা। আচ্ছা, পরিসীমা বের করে আমি কি 2 দ্বারা ভাগ করাটা থেকে বেটার হয় না এটা, যেহেতু এখানে ডাবল ডাবল করে আসছে, 4 4 5 5 7 7, আর আমাদের অর্থ পরিসীমা বের করতে গেলে যেহেতু 2 দ্বারা ভাগ করতেই হবে, তো আমি পুরোটাকে না বের করে একটা 4 নেই, একটা 5 নেই, একটা 7 নেই, তাহলে তো অর্ধ পরিসীমা হয়ে যায়। যেহেতু পরিসীমা মানে সব যোগফল, অর্ধ পরিসীমা মানে হচ্ছে অর্ধেক, তো অর্ধেক দিতে গেলে আমি এই 3টাকে যোগ করলে আমাদের অ্যান্সার চলে আসে। তাহলে কত আসে, 5 4 9, 9 আর 7 হচ্ছে 16, তাই না? তা 16 হচ্ছে আমাদের অর্ধ পরিসীমা, দ্যাট মিন্স এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? 10। তারপর আসো আমরা 11তে চলে যাই। এম এন রেখার ঢাল নিচে কোনটি? আমাদের একটা চিত্র দেওয়া আছে, আমি একটু চিত্রটা এখানে আঁকি। বলা আছে কি, এটা হচ্ছে এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম, এটা হচ্ছে ও, এটা হচ্ছে এম বিন্দু, এম এর স্থানাঙ্ক হচ্ছে 50, এটা হচ্ছে এন বিন্দু, এন এর স্থানাঙ্ক হচ্ছে 0 -4। বলছে যে এম এন রেখার ঢাল নিচের কোনটি? এম এন রেখার ঢাল চাইছে। এখন ঢাল বের করার সূত্র কি? ঢাল বের করার সূত্র হচ্ছে এম দ্বারা প্রকাশ করি y2 - y1 ডিভাইড বাই x2 - x1, এটা হচ্ছে আমাদের ঢাল নির্ণয়ের সূত্র। আচ্ছা, তো এখানে y2 আমরা কোনটাকে ধরতে পারি? একটু ওয়েট করো, আমি কালার দিয়ে বুঝাই দিই। আমরা এখানে y2 কোনটাকে বলতে পারি? y2 হচ্ছে, এটা ধরলাম এটা হচ্ছে x1 y1, এটা ধরলাম x2 y2, তাই না? তাহলে বলে এখন এখানে যদি মানগুলো বসাই, তাহলে y2 - y1 হচ্ছে -4 -0, x2 - x1 0 -5, মানে কত আসে, -4 -5, তাই না? মাইনাস মাইনাস কাটা গেলে 4/5 হচ্ছে আমাদের এটার ঢাল। ক্লিয়ার? 4/5 কোথায় আছে দেখি আমরা। 50 মানগুলো তো ঠিক ছিল, 5004, তো এটা থেকে -4 -0 আর 0 -5, হ্যাঁ ঠিক আছে, তাহলে আমাদের 4/5 হবে কারেক্ট আনসার। অলরাইট, আচ্ছা তারপর আসি এম এন সরলরেখার সমীকরণ নিচের কোনটি? এম এন এর সরলরেখার সমীকরণ চাইছে। আচ্ছা, এই যে এই সরলরেখার সমীকরণ বের করতে বলা হয়েছে। এখন আমরা দেখো অলরেডি কিন্তু এখানে ঢালটা বের করে ফেলছি, ঢাল বের করে ফেলছি না এখানে 4/5। তাহলে এখন আমরা কিন্তু একটা সূত্র জানি যে কোনো বিন্দুর যদি একটা বিন্দু কোনো রেখার যদি একটা বিন্দু হয় a, x1 y1, আর ঢাল যদি হয় m, তাহলে এর সরলরেখা এই তথ্য দ্বারা গঠিত সরলরেখার সমীকরণ হচ্ছে y - y1 = m × x - x1, এটা হচ্ছে আমাদের সূত্র। আচ্ছা, এখন বলো, আমি একটা যে কোনো একটা বিন্দু নিয়ে কাজ করি, আমি এটা নিয়ে কাজ করি, তাহলে y - y1, এখানে y1 হচ্ছে 0, m কত, m হচ্ছে 4/5 ইন্টু x - x1 কত, x1 হচ্ছে 5। দেখছো? তো এখানে যদি আমি এখন ইসে করে দিই, কাজ করে দিই, তাহলে কত আসবে, y = 4/5 এর সাথে x যদি গুণ করো তাহলে 4/5 x হবে, আর এই 5 কাটা চলে গিয়ে থাকবে হচ্ছে 4। ঠিক আছে? তো দেখো তো এমন কোনো সমীকরণ আছে কিনা, y = 4/5x - 4, 4/5x, এই যে আমাদের y = 4/5x - 4, এই যে আমাদের ক নাম্বার হচ্ছে কারেক্ট আনসার। ঠিক আছে, পেয়ে গেছি আমরা। তো এটার আমরা সরলরেখার সমীকরণটা পেয়ে গেলাম। অলরাইট, আমাদের এখন 13 নম্বরে চলে যাই। আচ্ছা, 13 নম্বরটা কি বলছে আমাদের? 13 নম্বরটা হচ্ছে লগ, কি বলছে, লগ ভিত্তি হচ্ছে √8, এখানে হচ্ছে z = 2/3 হলে z এর মান কত? আচ্ছা, এটাকে আমি z এর মানটা কিভাবে বের করতে পারি? z এর মান বের করার জন্য ফার্স্টে আমরা লগের একটা সূত্র অ্যাপ্লাই করব। কি সূত্র? সূত্রটা হচ্ছে, আমরা জানি যে a ভিত্তিক log b = যদি c হয়, এই ভিত্তিটা b, এটাকে আমি এই পাশে নিয়ে যাব, c হয়ে যাবে পাওয়ার, তো অর্থাৎ b = বলা যায় a⁻c। বোঝা গেছে? তো আমরা এই কাজটা করতে পারি এভাবে। এখন এই সূত্রটা যদি আমি এখানে অ্যাপ্লাই করি তাহলে কত দাঁড়াবে? আচ্ছা, এখানে অ্যাপ্লাই করবো একটু পরে, আগে এই সমস্যাটাকে ভাঙায়নি। log √8 z = 3 × 6, 6 আর 8/3, তো এখানে আমরা বলতে পারি z = কত, √8 হোল টু দি পাওয়ার 8/3। ঠিক আছে? তো এই যে আমরা এটাকে লিখে ফেললাম। এখন কি করব? এখন এটাকে আর এক্সট্রা ভাবে হাতে কলমে ক্যালকুলেশন করার দরকার নাই, আমরা এটাকে ডিরেক্ট ক্যালকুলেটরের মধ্যে ক্যালকুলেশন করে ফেলি। ওকে, আচ্ছা, ক্যালকুলেটরের মধ্যে যেহেতু আমার এখানে ক্যালকুলেটর সেমই, এখানে ক্যালকুলেশন করি, কি হবে,
√8 √8 বাইরে গেলাম, ব্র্যাকেট ক্লোজ, হোল টু দি পাওয়ার কত আসবে 8/3, 8/3 ইকুয়াল প্রেস করি 16। ওকে, তো আমাদের এটার অ্যান্সার কত দাঁড়াচ্ছে, অ্যান্সার হচ্ছে 16, জেড এর মান পেলাম আমরা 16। ডান। তো আশা করি বুঝতে পারছি, একটু সিম্পলিফাই করে নিলাম, দেন আমরা ক্যালকুলেটরের হেল্প নিলাম, ক্যালকুলেটরের হেল্প নিলে আমরা অ্যান্সারটা তাড়াতাড়ি পেয়ে যাই। আচ্ছা 13 গেল। 14 ফাংশন অফ এক্স ইকুয়ালস টু 1/√2 মাইনাস ফাংশন 2 মাইনাস 5x হলে ফাংশনের ডোমেইন কত? তো ডোমেইন বলতে কি বোঝায়? ডোমেইন হচ্ছে চলকের যেই সকল মানের জন্য ফাংশনটা সংজ্ঞায়িত হয় সেই সকল মান কি বলা হয়, ডোমেইন। আচ্ছা এখন এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ভগ্নাংশ আকার আছে, তাই না? এখানে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে 1/√2 মাইনাস 5x, এটা একটা ভগ্নাংশ আছে। আচ্ছা এটা অসংজ্ঞায়িত হতে পারে কি কি ভাবে? প্রথমত এটা একটা ভগ্নাংশ, তার মানে নিচে জিরো আসা যাবে না, তাই না? নিচে এই মানটা আমাদের কখনোই জিরো হতে পারবে না, কারণ ভগ্নাংশে আমরা হরে কখনো জিরো আনতে পারি না। এটা হলো প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে নিচে আবার রুট আছে, রুটের নিচে আবার মাইনাস আসা যাবে না, তাই না? দুইটা কন্ডিশন একসাথে অ্যাপ্লাই হইতেছে। তার মানে নিচে জিরো আসা যাবে না, নিচে ঋণাত্মক সংখ্যা আসা যাবে না, অর্থাৎ ঋণাত্মক সংখ্যা আসা যাবে না, অঋণাত্মক সংখ্যা আসা যাবে না, তার মানে আসা যাবে কে, শুধুমাত্র ধনাত্মক সংখ্যা। তার মানে বুঝতে পারতেছি এই যে নিচের মানটা না, এখানে 2 মাইনাস 5x এটার মান অবশ্যই জিরো থেকে বড় হইতে হবে। জিরো হলেও কিন্তু হবে না, জিরো হলেও এটা অসংজ্ঞায়িত চলে আসবে। আচ্ছা তো এখানে আমরা কি বলতে পারতেছি, -5x গ্রেটার দেন -2, তাহলে x। আচ্ছা এবার একটা ব্যাপার আছে, যেহেতু এখানে উভয় পক্ষে মাইনাস আছে, আমরা যদি মাইনাসটাকে উঠাতে চাই উভয় পক্ষে আমাদের মাইনাস সামথিং দ্বারা গুণ করতে হবে। এখন অসমতার ক্ষেত্রে যখন আমরা মাইনাস সামথিং দ্বারা গুণ করি না, তখন কিন্তু অসমতার দিকটা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এখানে যদি মাইনাসটাকে মাইনাস দ্বারা গুণ করি 5x, এটা যাবে <2। ক্লিয়ার? তো এখানে আমাদের এখন 5 কে গুণাকার ছিল, আমরা x এর মান কত পাই, 2/5। ওকে, তো x এর মান কত, x <2/5। দেখো এটা কোথায় আছে, x <2/5, এই যে ঘ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। অলরাইট। আচ্ছা তারপরে চলে যাই 15। m ইকুয়ালস টু x সাচ দ্যাট x বিলংস টু n এবং x স্কোয়ারের মান 16 থেকে বড় 100 থেকে ছোট হয়, তবে m সেটের উপসেট কয়টি? ওরে বাবা, এটা বিশাল অঙ্ক দিয়ে দিছে। আচ্ছা m বলছে কি x সাচ দ্যাট x বিলংস টু n এবং 16 থেকে x স্কোয়ার বড় 100 থেকে ছোট। তারপর আবার এটা m এর সেট বের করতে হবে, আবার এটা আবার উপসেটও বের করতে হবে, বাবা রে বাবা। আচ্ছা তো খেয়াল করো, আমাদের x এর কোন কোন মানের জন্য আমাদের বলছে n বিলংস টু n, মানে স্বাভাবিক সংখ্যা হতে হবে। তো x এর যে সকল মানের জন্য এই শর্তটা মেইনটেইন করবেন। তো আমরা যদি চেক করতে যাই, n এর মান যদি 1 হয়, 1 স্কয়ার মানে কত, 1 1 তো 16 থেকে ডেফিনেটলি বড় না, তার মানে 1 বাদ। 2 স্কয়ার করো 4, 4 কি 16 থেকে বড় না, এটাও না, বাদ। 3 স্কয়ার করো 9, 9 ও 16 থেকে বড় না, বাদ। 4 স্কয়ার করো 16, হ্যাঁ 16 কি 16 থেকে বড়, 16 তো 16 থেকে বড় না, 16 তো 16 সমান, এটাও বাদ। 5 স্কয়ার আসে 25, 25 কিন্তু 16 থেকে বড়। ওকে, 25 16 থেকে বড়, আবার 100 থেকে ছোট। এবার আবার 6 স্কয়ার আসি 36, এটাও 100 থেকে 16 থেকে বড়, 100 থেকে ছোট। 7 স্কয়ার 49, এটাও অ্যাকসেপ্টেড। 8 স্কয়ার 64, ঠিক আছে। 9 স্কয়ার 81, 100 স্কয়ার কত, 100 স্কয়ার হচ্ছে 100, 100 আবার তো এটা সমান হয়ে গেছে, তার মানে এটাও অ্যাকসেপ্টেড না। তার মানে কোনগুলো অ্যাকসেপ্টেড হলো, 5 6 7 8 আর 9। তার মানে আমি এম সেটকে বলতে পারতেছি কত, 5 6 7 8 9। বুঝতে পারছো? সো এইটা হচ্ছে আমাদের এম সেটের উপাদান। এখন আমাদের এখানে কি বলছিল, আমাদের এখানে বলছিল যে এম সেটের উপসেট কয়টি। এখন উপসেট বের করার জন্য আমরা একটা শর্টকাট সূত্র জানি। সেই সূত্রটা কি, কোন সেটের উপাদান সংখ্যা যদি হয় n, তাহলে এর উপসেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তো এখানে যেহেতু আমাদের m এর উপাদান সংখ্যা হচ্ছে 5টা, তাহলে এর উপসেট কত দাঁড়াবে, আমাদের এর উপসেট দাঁড়াচ্ছে 2 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? 2 টু দি পাওয়ার 5 মানে কত, 32। বুঝা গেছে? তাহলে এখানে আমাদের উপসেট আসবে কয়টা, উপসেট আসবে 32টা। ঠিক আছে। আচ্ছা তারপরে যাই, পরের অঙ্ক চলে যাই আমরা। একটি সমবাহু ত্রিভুজের
প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? প্রতিটি মধ্যমার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? আমাদের বলা আছে এটা সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজের তিনটা বাহু কিন্তু পরস্পর সমান। আমরা ধরে নিলাম তিনটা বাহুর মান হচ্ছে এ করে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। আমাদের এটা তিনটা মধ্যমা দেওয়া আছে। সমবাহু ত্রিভুজের তিনটা মধ্যমাই কিন্তু পরস্পর সমানও হয়। মধ্যমা, এই তিনটা মধ্যমা নিলাম, এই তিনটা মধ্যমার মান কত করে? 3 করে। এটাও 3, এটাও 3, এটাও 3। বলছে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার। এখন এটাকে বের করার জন্য আমি তোমাদেরকে ফার্স্ট একটা শর্টকাট দেখাবো, তারপর আমি তোমাদেরকে রিয়েল মানে অন্য উপায়ও দেখাবো। তো আমি এই চিত্রটা এত বড় না এঁকে আমি জাস্ট একটা মধ্যমা আঁকি। অলরাইট, আমি একটা মধ্যমা আঁকি। এই যে এই একটা মধ্যমা আঁকলাম। এখন আমাদের যখন, এটা একটা শর্টকাট সূত্র, তোমরা লিখে রাখতে পারো তোমাদের বইয়ের মধ্যে। তো শর্টকাট সূত্রটা কি? কোন সমবাহু ত্রিভুজের, শুধুমাত্র সমবাহু ত্রিভুজের, কোন সমবাহু ত্রিভুজের বাহু যদি হয় এ, বাহু যদি হয় এ, তাহলে মধ্যমার দৈর্ঘ্য হচ্ছে √3/2 এ। এটা হচ্ছে গিয়ে মধ্যমা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডিরেক্ট সূত্র। অলরাইট, তো এই সূত্র যদি আমি এখানে অ্যাপ্লাই করি, বলো তো কি আসবে? বাহুগুলো হচ্ছে এ, তার মানে √3/2, এ মানে হচ্ছে মধ্যমা, মধ্যমার মান কত? 3। তাহলে এ দাঁড়াচ্ছে কত? 3 × 2 / 3, দ্যাট মিন √3, √3 দ্বারা 3 কে ভাগ করলে আরেকটা √3 আসে, দ্যাট মিনস 2√3। ওকে, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ডিরেক্ট আমরা সলিড পেয়ে গেছি অ্যান্সার। এখন প্রশ্ন হচ্ছে 2√3টা একটু দাগ দিয়ে নিই। 2√3 কোথায়? এই যে 2√3। এখন প্রশ্ন হচ্ছে আমরা তো স্যার মাঝে মাঝে এগুলো ভুলে যাই, এই সূত্র তো স্যার মনে থাকে না, এত সূত্রের ভিড়ে এগুলো তো মনে থাকে না। তো যদি মনে না থাকে নো প্রবলেম, তুমি যদি মনে না থাকে তাহলে তুমি বেসিক ওয়েতে বের করে নাও। বের করে নিতে তো তোমার খুব বেশি কষ্ট হবে না, তাই না? আচ্ছা, এখন তুমি বের করবা কিভাবে? জাস্ট একটা মান জানো, তোমার বের করতে হবে এ। খেয়াল করো, তুমি এটাকে অ্যাকচুয়ালি দুটো নিয়মে করতে পারো। তুমি চাইলে পিথাগোরাসের উপপাদ্য দিয়েও করতে পারো, কিন্তু এটা একটু বড় হয়ে যাবে। অথবা তুমি ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারো। কিভাবে? আমাদের যেহেতু এটা সমবাহু ত্রিভুজ, তার মানে তিনটা বাহু পরস্পর সমান। তো তিনটা বাহু যদি তিনটা বাহু সমান যদি সমান হয়, তাহলে তিনটা কোণও সমান হবে। আর তিনটা কোণের মান কত হয়? 60 ডিগ্রি করে হয়, তাই না? 60 ডিগ্রি করে হয়। এখন সমবাহু ত্রিভুজের মধ্যমাগুলো কিন্তু এই যে বিপরীত বাহুর উপর লম্ব আকারে থাকে এবং এদেরকে কিন্তু সমদ্বিখণ্ডিত করে। বুঝছো? সমবাহু ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্ব ভূমিকে সমদ্বিখণ্ডিত করে এবং এটা লম্ব আকারে থাকে, অ্যাকচুয়ালি লম্ব আকারে থাকে, মধ্যমাগুলোই লম্ব। ওকে, তো এখন আমাদের যেহেতু এ বের করতে হবে, আমি এগুলো একটু ভুলে যাই, এগুলো সব ভুলে যাই। দেখো তো, এটা একটা সমকোণী ত্রিভুজ না? এই সমকোণী ত্রিভুজে তুমি যে উদ্দিষ্ট কোণ তার বিপরীত বাহুর মান জানো, তোমার বের করতে হবে অতিভুজের মান। এই যে সমকোণের বিপরীত বাহু অতিভুজ। এখন তার মানে তুমি লম্ব জানো, অতিভুজ বের করতে হবে। লম্ব আর অতিভুজকে কম্বাইন করতে পারে কে? সাইন থিটা। আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি সাইন 60 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে লম্ব বাই অতিভুজ। ব্যাপারটা ক্লিয়ার? তো এই যে আমরা চলে আসছি সাইন 60 কত? √3/2 ইকুয়ালস টু হচ্ছে 3/8। তাহলে এ বলতে পারতেছি কত? 2 × 3 ডিভাইড বাই √3। এর মান দাঁড়াচ্ছে কত? 2√3। ওকে, বোঝা গেছে? তো আমাদের যদি পরীক্ষার হলে আমাদের শর্টকাট সূত্র যদি মনে না থাকে, আমরা এভাবে বের করে নিব। ওকে, তারপরেরটা চলে যাই। 17, একটি ত্রিভুজের নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল 36 পাই বর্গ একক হলে ওই ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল কত? এটা একটা মজা জিনিস। নববিন্দু বৃত্ত কি জিনিস? কোন ত্রিভুজের 9টা আমরা বিন্দু বের করে সেটাকে যদি যোগ করে দেই তাহলে একটা বৃত্ত পাই। সেই 9টা কি বিন্দু? শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের পাদবিন্দু 3টা পাবো এখানে। এই 3টা আমরা পাদবিন্দু পাচ্ছি, এই যে 3টা পাদবিন্দু। তারপর এই বাহুগুলোর মধ্যবিন্দু, ঠিক আছে? আমাদের যে ইসেগুলো পাইছি, এই 3টা বাহুর মধ্যবিন্দু, 3টা বাহুর মধ্যবিন্দু নিলাম। তারপর শীর্ষের সাথে লম্ববিন্দু যে যোগ করব যে রেখাটা, এই রেখার মধ্যবিন্দু, সেম ভাবে এটার মধ্যবিন্দু, এটার মধ্যবিন্দু। দেখো, এই যে 9টা বিন্দু পেয়ে গেছে, এই 9টা বিন্দু তুমি যদি যোগ করো তাহলে যে বৃত্তটা পাবা সেটা হচ্ছে আমাদের নববিন্দু বৃত্ত। তারপর বলছে পরিবৃত্ত। পরিবৃত্ত কি? পরিবৃত্ত হচ্ছে এমন একটা বৃত্ত যেটা একটা ত্রিভুজের 3টা শীর্ষকে স্পর্শ করে যায়। তো এখানে আমরা অবভিয়াসলি দেখতে পারতেছি নববিন্দু বৃত্তটা ছোট, পরিবৃত্তটা বড়। এখন কতটুক ছোট কতটুক বড়? নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ যদি হয়, এটার ব্যাসার্ধ ধরলাম, এটার ব্যাসার্ধ হচ্ছে এটা, এটার ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ, দুইটা কিন্তু কেন্দ্র সেম জায়গায় থাকে না,
তো পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2r, এটা মনে রাখবা। নববিন্দু বৃত্তের থেকে পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে দ্বিগুণ পরিমাণ বেশি, তাই না? তাহলে যদি দ্বিগুণ পরিমাণ বেশি হয় ব্যাসার্ধ, তাহলে দেখে তো ক্ষেত্রফলের পরিবর্তন কেমন আসে। তাহলে নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল দাঁড়াবে কত? পাই আর স্কোয়ার। তাহলে পরিবৃত্তের ক্ষেত্রফল দাঁড়াবে কত? পাই ইন্টু 2r স্কোয়ার, যেহেতু পরিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 2r। তার মানে দেখো তো কত আসে? পাই ইন্টু 4r স্কোয়ার, মানে হচ্ছে 4 পাই আর স্কোয়ার। নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল পাইছি আমরা পাই আর স্কোয়ার, আর পরিবৃত্তের ক্ষেত্রফল পাচ্ছি আমরা 4 পাই আর স্কোয়ার। তো এখান থেকে আমরা বলতে পারতেছি যে পরিবৃত্তের ক্ষেত্রফল হচ্ছে নববিন্দু বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ। এবারে ক্লিয়ার? পরিবৃত্তের ক্ষেত্রফল নববিন্দু বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ। তো আমাদের এখানে দেখো তো নববিন্দু বৃত্তের ক্ষেত্রফল দেওয়া আছে 36। তো আমরা যদি 36 কে 4 গুণ করে দিই, তাহলে তো আমরা এই পরিবৃত্তের ক্ষেত্রফলটা পেয়ে যাই। ঠিক আছে? তো 36 এর সাথে 4 গুণ করলে কত আসে? 144। ঠিক আছে, 3 4 12, 424, হ্যাঁ 144 বর্গ একক। তো এখানে আমরা সলিড পেয়ে গেলাম 144 বর্গ একক। ব্যাস। তো তুমি যদি এটাকে এইভাবে করতে যেতা যে আমরা নববিন্দু বৃত্তের আগে ব্যাসার্ধটা বের করি, যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে 36 পাই, এটাকে আমরা পাই আর স্কোয়ারের সূত্রের সাথে সাপেক্ষ দিয়ে আগে ব্যাসার্ধ বের করি, দেন নববিন্দু বৃত্তের ব্যাসার্ধ পেলে আমরা পরিবৃত্তের ব্যাসার্ধ জেনে যাবো, দেন পরিবৃত্তের ক্ষেত্রফল বের করবো। এত ঝামেলা না গিয়ে আমরা এখান থেকে দেখলাম যে লজিক্যালি এটা 4 গুণ, তো ওইটার সাথে 4 গুণ করে দিয়েছি, ব্যাস, সিম্পল অ্যাজ দ্যাট, চলে আসছে অ্যান্সার। অলরাইট, 17 শেষ, 18তে চলে যাই। এত এর বিস্তৃতিতে পদ সংখ্যা কতটি? পদ সংখ্যা কিভাবে বের করি আমরা? দ্বিপদী বিস্তৃতি। কোনো দ্বিপদী রাশির বিস্তৃতি করতে গেলে রাশিটা যদি হয় এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এর বিস্তৃতিতে পদ সংখ্যা হয় কয়টা? এন প্লাস ওয়ান, অর্থাৎ পাওয়ার যত থাকে পদ সংখ্যা একটা বেড়ে যায়। তো আমাদের এখানে রাশিটা কি আছে? এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 হোল কিউব। এটা কি দ্বিপদী রাশি? এটা তো দ্বিপদী রাশি না, এটা তো ত্রিপদী রাশি। তো ওকে তো আগে দ্বিপদী রাশি বানাতে হবে যদি আমি এই সূত্রটা অ্যাপ্লাই করতে যাই। তো কি করব? দেখি দ্বিপদী বানানো যায় কিনা। দেখো ভিতরে এটা কিন্তু সূত্রের ফরমেশন আছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে বলতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখছো ডিরেক্ট সূত্রের ফরমেশন পড়ে গেছে, তাই না? হোল টু দি পাওয়ার ছিল কিউব। তাই এটাকে আমরা কি লিখতে পারতেছি? a মাইনাস 3 হোল স্কোয়ার, বাহিরে ছিল হোল কিউব। এখন পাওয়ার গুণ হয়ে যাবে কি? a মাইনাস 3 হোল টু দি পাওয়ার 3 দুগুণে 6। এইবার দেখো এটা দ্বিপদী রাশিতে পরিণত হয়েছে। তো পাওয়ার হচ্ছে 6, পদ সংখ্যা কত আসবে? 7, একটা বেশি হবে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 7। ওকে, 8 নাম্বার গেল। তারপর আমরা চলে যাই 9 নম্বরে। যদি ফাংশন অফ এক্স ওয়াই জেড ইকুয়ালস টু এত 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 হয়, তাহলে ফাংশন অফ এক্স ওয়াই জেড হচ্ছে একটি সমমাত্রিক বহুপদী, তারপর বলছে প্রতিসম বহুপদী, আর একটা হচ্ছে ওই মান বের করতে বলছে। আমি একটু অঙ্কটা তুলি। ফাংশন অফ এক্স ওয়াই জেড মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx। আচ্ছা, প্রথম অপশনটা হচ্ছে সমমাত্রিক বহুপদী। সমমাত্রিক বহুপদী বলতে কি বোঝায়? অর্থাৎ যে সকল বহুপদী প্রত্যেকটা পদের মাত্রা সমান তাকে বলা হয় সমমাত্রিক বহুপদী। দেখো তো এখানে কি সমমাত্রিক বহুপদী আসে কিনা। এটার মাত্রা 2 2 2, এখানে x এর মাত্রা 1, y এর মাত্রা 1, যোগ করলে কত আসে? 2 1 1, এখানে আসবে 2 1 1, এখানে 2। তার মানে প্রত্যেকটা কিন্তু মাত্রা আমরা সেম পাচ্ছি, তার মানে 1 নম্বর অপশনটা কারেক্ট। 2 নম্বরটা হচ্ছে এটি একটি প্রতিসম বহুপদী। প্রতিসম বহুপদী প্রমাণ করার জন্য আমাদের যে কাজটা করতে হয়, প্রতিসম মানে হচ্ছে আমাদের এই যে বহুপদীটার যে কোনো দুইটা চলককে যদি আমরা বদলে দেওয়ার পর যদি দেখি যে মানের কোনো পরিবর্তন হচ্ছে না, তখন তাকে বলে আমরা প্রতিসম। তো এখানে তুমি যে কোনো দুইটা চলককে বদলে দাও। আমি এক্স ওয়াই এর পরিবর্তে ওয়াই এক্স লিখি, ওয়াই এর জায়গায় এক্স বসাবো, এক্স এর জায়গায় ওয়াই বসাবো, দেখি তো কত আসে? ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আর জেড তো জেডই থাকবে। এক্স এর জায়গায় ওয়াই, তাহলে ওয়াই এক্স হবে এটা। তারপর হচ্ছে 2xz 2zy। দেখো তো মানে পরিবর্তন কি হয়েছে? ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এই যে 2xy 2yz 2xz। তার মানে কিন্তু মানের কোনো পরিবর্তন হচ্ছে না। দ্যাট মিনস এটা একটা প্রতিসম বহুপদী। অলরাইট, তারপর বলছে 3 নাম্বারটা আমাদের মান বের করতে বলছে। তো মান বসায় দিয়ে আসো। কত বলছে? ফাংশন অফ 1 মাইনাস 1 আর 0, তো কত আসবে এখানে? 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এটা আসবে 0 স্কোয়ার, 2 ইন্টু 1 ইন্টু মাইনাস 1 প্লাস, আচ্ছা এখানে জেড এর মান তো 0, তো
তো এটা পুরোটা জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে। যদি এখানে একটা জেড এর মান জিরো বসাই তাহলে এটা পুরোটা জিরো হয়ে যাবে না, সেম ভাবে এখানেও তো জিরো আসবে, তো ওগুলো আর লিখলাম না। ওকে, তো এখানে আসবে 1 1, এটা বাদ, এটা কত আসতেছে 2 ইন্টু এক্স ইন্টু ওয়াই, তো 2 ইন্টু এখানে তো আসতেছে আমাদের -2, তার মানে 2 - 2 ইকুয়াল, এখানে চলে আসবে 0, কিন্তু এখানে দেওয়া আছে কত 4, তার মানে কিন্তু এটা কারেক্ট না। ঠিক আছে, মান বসানোর পরে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু কারেক্ট আসে নাই, এটা কারেক্ট হবে না, তার মানে অ্যান্সার হচ্ছে 1 আর 2। ক্লিয়ার, মানটা ঠিক আছে তো, 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার 0 স্কোয়ার, 2 ইন্টু 1 ইন্টু -1, জেড তো 0, তো ঠিক আছে, এছাড়া কোনো সমস্যা হয় নাই। ওকে, তো আমাদের 19 শেষ, 20-এ চলে যাই। যদি বি স্কোয়ার মাইনাস 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে মূলের প্রকৃতি কিরূপ হবে? বি স্কোয়ার মাইনাস 4ac যদি পূর্ণ সংখ্যা হয় তবে মূলের প্রকৃতি, এখানে মূল বলতে কার মূলের কথা বলা হচ্ছে? এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, এর মূল নির্ণয় সূত্র হচ্ছে -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। ঠিক আছে, যার মধ্যে এই বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে বলা হচ্ছে আমাদের নিশ্চয়ক, এই জিনিসটা হচ্ছে আমাদের নিশ্চয়ক। এখন বলছে বি স্কোয়ার মাইনাস 4ac যদি পূর্ণবর্গ সংখ্যা হয়, আচ্ছা আমরা যদি একটু ইমাজিন করি যে বি এর মান হচ্ছে 2, নিচে 2 ইন্টু এর মান হচ্ছে 1 সাপোজ, প্লাস মাইনাস, এখন ভিতরে বলছে যে বি স্কোয়ার মাইনাস 4ac মান হচ্ছে পূর্ণবর্গ, তো পূর্ণবর্গ সংখ্যা কি কি আছে? 4, ঠিক আছে, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, হ্যাঁ 4 এর বর্গ 16, ধরলাম আমি যে এখানে ভিতরে 16 আসছে, রুট 16, যেহেতু পূর্ণবর্গ বলছে যে কোনো একটা আন্দাজে ধরতেছে আর কি মানগুলো। দেখো তো, যদি এখানে 16 চলে আসে তার মানে কিন্তু রুট কিন্তু ওর উপর অপারেট করে ফেলবে, রুট ওর উপর অপারেট করে ওকে একটা পূর্ণ সংখ্যায় কনভার্ট করে ফেলবে, তাই না? তার মানে কিন্তু এটা মানে মূলদ সংখ্যা কনভার্ট করে ফেলবে। তো এটা যদি মূলদ সংখ্যা কনভার্ট হয়ে যায় তাহলে বলো তো আলটিমেটলি কি পুরো রেজাল্টটা কি মূলদ চলে আসবে না? কিন্তু যদি এখানে 16 না থেকে সাপোজ 15 থাকতো, তখন কিন্তু এটাকে আর মূল সংখ্যায় কনভার্ট করতো না, তখন কিন্তু এটাকে অমূল সংখ্যায় কনভার্ট করতো। তার মানে এতটুকু বুঝতে পারছি যে যেহেতু এখানে পূর্ণ সংখ্যা আসছে, যেহেতু এখানে পূর্ণ বর্গ সংখ্যা আছে, তার মানে আমাদের অ্যান্সারটা মূলত হবে, দ্যাটস ফর শিওর, এবং বাস্তবও হবে। রুটের নিচে যেহেতু মাইনাস আসে নাই তার মানে বাস্তব হবে, বাস্তব হবে, মূলত হবে, এটা আমরা একদম 100% শিওর। ঠিক আছে, কিন্তু সমান কি হবে? সমান কিন্তু হবে না, প্লাসের জন্য একটা ডিফারেন্ট মান পাবা, মাইনাসের জন্য একটা ডিফারেন্ট মান পাবা, তার মানে আমরা বুঝতে পারলাম এটার অ্যান্সার আসবে বাস্তব আর মূলত, সমান কিন্তু হচ্ছে না। অলরাইট, 20 গেল। তো তারপর আমরা 21-এ চলে যাই। y ইকুয়ালস টু এত, y ইকুয়ালস টু এত, রেখা দ্বয়ের ছেদ বিন্দু নিচের কোনটি? আচ্ছা, দুটি রেখার ছেদ বিন্দু আমরা কিভাবে বের করি বলতো? দুটি রেখা ছেদ বিন্দু, এই যদি দুইটা রেখা হয়, ধরো এই একটা রেখা, সরি এটা হচ্ছে এক্স ওয়াই সমতল, এই একটা রেখা, এই একটা রেখা, তো ধরো এটা হচ্ছে y ইকুয়ালস টু 2x, আচ্ছা আমি কাজ করি, ওখানে যা দিয়েছে সেটাই লিখি, y ইকুয়ালস টু x প্লাস 5, y ইকুয়ালস টু x প্লাস 5, আর এটা হচ্ছে y ইকুয়ালস টু -x প্লাস 5। অলরাইট, তো এই যদি দুইটা রেখা হয়, এই দুইটা রেখা যে ছেদ বিন্দু, এই যে ছেদ বিন্দুটা, এই বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে বের করি? আমরা দুটি রেখার ছেদ বিন্দু স্থানাঙ্ক বের করি তাদের সাধারণ সমাধানের মাধ্যমে। তুমি এটা অপনয়ন পদ্ধতিতে করতে পারো, প্রতিস্থাপন পদ্ধতিতে করতে পারো, আর গুণন পদ্ধতিতে করতে পারো, এজ ইউ উইশ। যেমন ধরো এখানে এই দুটো আছে তো, y ইকুয়ালস টু x প্লাস 5, y ইকুয়ালস টু -x প্লাস 5, তুমি যদি যোগ করে দাও আসবে কত 2y, এটা বাদ চলে যাবে 10, y মান আসবে কত 5, বুঝছো? আবার যদি তুমি বিয়োগ করে দাও y ইকুয়ালস টু x মাইনাস, অথবা তুমি ধরো এই যে y এর মান পাইছো এটাকে এক জায়গায় বসা দাও, কোথায় বসাবো? 5 ইকুয়ালস টু x প্লাস 5, তো 5 5 বিয়োগ হয়ে গেলে x থাকবে কত 0, তার মানে ছেদ বিন্দুর স্থানাঙ্ক কত আছে? x এর মান 0, y এর মান 5, তার মানে এই দুটা রেখার ছেদ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 আর 5। 0 5 কোথায় আছে? এই যে নাম্বার হচ্ছে 0 5। তারপর 22-এ চলে যাই। 22 কি বলছে? tan 20x ইকুয়ালস টু cot 10x হলে x এর মান কত ডিগ্রি? আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অনেক আসে এই অঙ্কটা। tan 20x ইকুয়ালস টু cot 10x, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমাদের x এর মান বের করতে হবে। তুমি কি করতে পারো? দেখো, tan 20 আছে, এখানে cot 10 আছে, আমরা কি এটাকে লিখতে পারি tan 20 ইকুয়ালস টু tan 90 ডিগ্রি মাইনাস 10 x। কোথেকে লিখছি? আমরা একটা সূত্র জানতাম যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে cot থিটা, আবার সেম ভাবে cot
90 ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে ট্যান থিটা। তো এটা করার কারণে কি হয়েছে দেখো, দুই পাশে ট্যান ট্যান মিলে গেছে, দেখছো দুই পাশে ট্যান মিলে গেছে। তাহলে আমরা ট্যান গুলোকে সরিয়ে দিয়ে বলতে পারি 20x ইকুয়ালস টু 90 মাইনাস 10x। তাহলে এখানে আমরা 20x প্লাস 10x ইকুয়ালস টু 90, তাহলে 30x ইকুয়ালস টু 90, তাহলে x এর মান পাচ্ছি কত আমরা 3। বুঝা গেছে? তা x এর মান হচ্ছে 3, এখানে x এর মান পাবো কত আমরা 3 ডিগ্রি। অলরাইট, আমাদের 22 নাম্বার কমপ্লিট। এবার আমরা 23-এ চলে যাই। সবাই এটাকে এভাবেই কিন্তু সলভ করবা। আরেকটা শর্টকাট আছে এটার জন্য স্পেসিফিক, শুধুমাত্র এই টাইপের যদি tan সামথিং ইকুয়ালস টু cos সামথিং হয়, বা ধরো যার সাথে আর কি এই যে পুরুষ কোণের সম্পর্কগুলো যার সাথে আছে না, এগুলোর ক্ষেত্রে আমরা কিছু টেকনিক অ্যাপ্লাই করি। সেটা হচ্ছে গিয়ে তোমার যদি ধরো tan a ইকুয়ালস টু যদি tan b হয় না, বা সরি cot b হয় না, তখন আমরা বলতে পারি a প্লাস b মানে হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পারছো? এটা দিয়ে তুমি শর্টকাটে এটাকে করতে পারবা। যেমন এই ক্ষেত্রে আমি বলতে পারতাম 20 প্লাস 10, 20x প্লাস 10x মানে হচ্ছে 90, ডিরেক্ট এই লাইনে চলে আসা যেত। আচ্ছা, তারপর 23 নাম্বারে চলে যাই আমরা। 23 কি বলছে? চিত্রে পি কিউ আর ত্রিভুজের ভরকেন্দ্র জি হলে পিএল ইস টু আচ্ছা সামথিং সামথিং কিছু একটা হবে। তো এটা চিত্রটা একটু ভালো করে দেখি আমরা। এখানে সম্পূর্ণ চিত্রটা ভালো করে বোঝা যাচ্ছে না, ভেক্টর চিহ্নগুলো ভালো করে দেখা যাচ্ছে না, একটু এখানে আঁকি। এ না তো, এটা পি কিউ আর এখানে পিএল, এল কি মধ্যবিন্দু বলা আছে না নাকি? আচ্ছা, এখানে এল কিন্তু বলা নাই, জাস্ট ও আচ্ছা ভরকেন্দ্র বলা আছে। বলছে ত্রিভুজ পি কিউ আর এর ত্রিভুজের মধ্যে ভরকেন্দ্র হচ্ছে জি। আচ্ছা, তাহলে হয়ে যাবে, সমস্যা নেই। কিউ থেকে এম, এটা হচ্ছে এন, আর ভেক্টর চিহ্নগুলো হচ্ছে এরকম। এগুলার বাহুগুলোর মধ্যে দেয় নাই, জাস্ট এগুলোর মধ্যে দেওয়া আছে। আচ্ছা, এখন আমি বুঝে বললাম না পিএল হচ্ছে মধ্যমা। মধ্যমা কিভাবে বুঝছি? আমাদের বলা আছে ভরকেন্দ্র হচ্ছে জি, এই ভরকেন্দ্র এটা হচ্ছে জি। যেহেতু এটার নাম ভরকেন্দ্র, আর ভরকেন্দ্র উৎপন্ন হয় তিনটা মধ্যমার যে বিন্দু দিয়ে অতিক্রম করে, সেই বিন্দুটাকে বলা হয় ভরকেন্দ্র। তো এটা যেহেতু ভরকেন্দ্র, তার মানে অবশ্যই এগুলো মধ্যমা। আর এগুলো যদি মধ্যমা হয়, তার মানে এরা অর্ধেক অর্ধেক সমদ্বিখণ্ডিত হয়েছে, তার মানে এল হচ্ছে মধ্যবিন্দু কিউ আর এর। আচ্ছা, এখন আমাকে বলো 1 নম্বর কোশ্চেনটা কি কারেক্ট? পিএল ইস টু পিজি ইকুয়ালস টু 3:2। আমরা জানি যে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। ব্যাপারটা কিরকম? 2:1 বলতে বোঝাইতেছে এই ভরকেন্দ্র এই মধ্যমাকে এই যে উপর থেকে ভরকেন্দ্র পর্যন্ত হচ্ছে 2, আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1, এই অনুপাতে অন্তর্বিভক্ত করে। সেম ভাবে যে শীর্ষ থেকে এই পর্যন্ত হচ্ছে 2, নিচেটা হচ্ছে 1। তো আমাদের এখানে বলছে পিএল ইস টু পিজি। এখন বলো তো পিএল মানে কত? পি থেকে জি পর্যন্ত হচ্ছে 2, তো পি থেকে এল পর্যন্ত কত? 2 আর 1 কত হবে? 3। আর পিজি কত? পিজি হচ্ছে 2, তার মানে 3:2। ব্যাপারটা ক্লিয়ার? তার মানে এটা তো কারেক্ট, 1 নাম্বার কারেক্ট হয়েছে। তারপর বলছে পিএল প্লাস কিউএম প্লাস আর এন ইকুয়ালস টু 0। পিএল প্লাস কিউএম প্লাস আর এন ইকুয়ালস হচ্ছে 0। হ্যাঁ, এটা কারেক্ট। এটা আমরা ভেক্টরের চ্যাপ্টারে যখন করছি তখন আমরা দেখছিলাম যে ভেক্টর পদ্ধতিতে যখন আমরা একটা ত্রিভুজের তিনটা মধ্যমার যোগফল 0 ভেক্টর আসে, তার মানে এটা কারেক্ট। আচ্ছা, তারপর হচ্ছে 3 নাম্বারটা পিআর প্লাস পিকিউ ইকুয়ালস টু 2পিএল। আচ্ছা, এটাকে একটু প্রমাণ করে দেখাই তোমাদেরকে। দেখো, আমি ফার্স্টে কি করব, ফার্স্টে আমাদের এই যে বাহুগুলোর কিন্তু কোনো ভেক্টর চিহ্ন ছিল না, তো বাহুগুলো ভেক্টর চিহ্ন আমি এমন ভাবে দিলাম যেন এখানে যোগ বিধি অ্যাপ্লাই করা যায়। এই যে পি কিউ প্লাস কিউ আর ইকুয়ালস টু পি আর, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আমরা এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এবার আসো আমাদের পি এল এর মান বের করতে হবে, তো আর পি কিউ আর পি আর নিয়ে কাজ করতে হবে। আচ্ছা, দেখো আমি পি এল কে কম্বাইন করে পি কিউর সাথে একটা ত্রিভুজ বিধি দেখতে পাচ্ছি, পি কিউ প্লাস কিউ এল। পি কিউ প্লাস কিউ এল মানে হচ্ছে পিএল, তাই না? আবার সেম ভাবে পিআর এর সাথে তুমি যদি পিএল কে কম্বাইন করতে চাও, দেখো পিএল প্লাস এল আর, পিএল প্লাস এল আর মানে হচ্ছে কত? পিআর, তাই না? এখন আমাদের যেহেতু পিএলটাকে এক পাশে রাখতে হবে, পিএলটাকে আমি এক পাশে রেখে এল আরটাকে ওই পাশে পাঠিয়ে দিই। পিএল ইকুয়ালস টু পিআর মাইনাস এল আর। ওকে, এখন আমি এটাকে সাজায় লিখি, পিআর মাইনাস এল আর ইকুয়ালস টু হচ্ছে পিএল। ওকে, এটাকে এখন এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দেই আমি, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিই। এদেরকে যদি যোগ করে দিই, বুঝছো, যেহেতু আমাদের 2পিএল লাগবে, তাই না? যে দেখো এখানে আমাদের কিন্তু
2pl এর কথা বলা আছে, তো 2pl যদি লাগতে হয় আমি 1 দিলাম, এটাকে 2 দিলাম, তো 1 আর 2 যদি যোগ করে দিই কত আসে দেখো তো, pq প্লাস ql, এই পাশে এটা থাকবে প্লাস pr মাইনাস lr, আর ওই পাশে pl যোগ হয়ে যাবে কত 2pl। ডান, এই পর্যন্ত আসছে। এখন আমাদের pr আর pq লাগবে, pr পাইছি এখানে, pq পাইছি এখানে, তাহলে এই দুইটা তো ঝামেলা করতেছে। দেখো তো এই দুইটা কি থাকে আসলে, এখানে হচ্ছে ql, এই যে ql আর এটা হচ্ছে lr, দেখো দুইটা কি সেম না? আমরা কি পাইছিলাম না l হচ্ছে pr এর মধ্যবিন্দু, তার মানে এটা কিন্তু সেম, এটা যদি সেম হয় তার মানে তো এটা বাদ চলে যাবে, এই দুইটা কিন্তু বাদ চলে যাবে। বলতে পারতেছি pq প্লাস pr, সরি pr মানে হচ্ছে 2pl, শেষ। তার মানে এটাও কিন্তু আমাদের কারেক্ট। ওকে, তো আমি এখানে তো একটু বিস্তারিত ভেঙে ভেঙে বুঝাইছি, এই জন্য তোমার হয়তো মনে হতে পারে যে স্যার পরীক্ষার হলে কি এত টাইম পাবো কিনা, কিন্তু তুমি যখন এই ভেক্টরের এই কাজগুলো ভালো করে পারবা তখন এগুলো করতে তোমার সর্বোচ্চ 10 থেকে 12 সেকেন্ডের বেশি লাগার কথা না, বুঝছো? এটা দেখেই অনেক কিছু বুঝে যাওয়া যায় যে ব্রেন আমরা মনে মনে চিন্তা করি এটাকে সলভ করে ফেলতে পারি। তো 3 নাম্বারটাও কিন্তু তাহলে আমরা কারেক্ট পেলাম, অর্থাৎ 1 2 3 তিনটাই কারেক্ট। অলরাইট, 24-25 দেখি আমাদের লাস্ট দুইটা অঙ্ক। 24-25 কি বলছে, যদি mn ইকুয়ালস টু যদি mn ইকুয়ালস টু 1 হয়, একটা চিত্র দেওয়া আছে, এই হচ্ছে একটা চিত্র, আমাদের l m n, এটা হচ্ছে n, এটা হচ্ছে l, এটা হচ্ছে থিটা, আর কিছু বলা আছে? mn হচ্ছে 1, আচ্ছা আরো কিছু মান দেওয়া আছে, বাবারে বাবা এটা অনেক মান দিয়ে দিছে। আচ্ছা mn হচ্ছে 1, mn হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, আর lm হচ্ছে √3, lm হচ্ছে √3। আচ্ছা এগুলা দুইটা অঙ্কের জন্য দুইটা ডিফারেন্ট মান দিছে, তো এই জন্য একটু ডিফারেন্ট কালি দিয়ে লিখে রাখলাম। ওকে, এখন বলছে 24 নম্বরে mn ইকুয়ালস টু 1, lm ইকুয়ালস টু √3 হয়, তবে cos মাইনাস থিটা tan মাইনাস থিটা ইকুয়ালস টু হোয়াট? cos মাইনাস থিটা আর tan মাইনাস থিটা। দেখো এখন আমরা জানি যে cos মাইনাস থিটা মানে হচ্ছে প্লাস cos থিটা, আর tan মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস tan থিটা, এটা কি আমরা জানি না? কার ক্ষেত্রে প্লাস হয়? শুধুমাত্র cos এর ক্ষেত্রে, আর sec এর ক্ষেত্রে কিন্তু cos মাইনাস থিটা মানে হচ্ছে প্লাস cos থিটা, sec মাইনাস থিটা মানে হচ্ছে প্লাস sec থিটা। ওকে, তো এখন আমাদের এখান থেকে আমরা মানগুলো বের করব, চিত্র থেকে মান বের করে দেন যোগ করে দিলে অ্যান্সার চলে আসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি মান কি কি আছে, মান আমাদের এই থিটা কোণের সাপেক্ষে লম্ব আছে, থিটা কোণের অপোজিট বাহুকে কিন্তু আমরা লম্ব বলি, আর এটা হচ্ছে ভূমি আছে। তো আমরা এখানে কি কি আছে দেখো তো, আমরা এখানে লম্ব জানি, এটা হচ্ছে লম্ব, এই যে থিটা কোণের অপোজিট, এটা হচ্ছে ভূমি। অতিভুজ লাগবে, অতিভুজ কত? √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, মানে কত? √3 প্লাস 1 মানে হচ্ছে √4 মানে হচ্ছে 2, তার মানে অতিভুজ পাচ্ছি কত আমরা? 2। ক্লিয়ার, অতিভুজ আমরা 2 পেয়ে গেছি। এখন আমাকে বলো cos থিটার মান কত দাঁড়াবে? cos এর মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো cos এর কত, ভূমি কত? ভূমি পাচ্ছি আমরা √3, অতিভুজ কত? অতিভুজ হচ্ছে 2। tan থিটা কত? লম্ব বাই ভূমি, tan থিটা হচ্ছে লম্ব 1 আর ভূমি কত? √3। বুঝছো? এবার তুমি নর্মালি কাজ করে ফেলি, √3 গুণ করলে হবে 3, আর এই জায়গায় থাকতেছে হচ্ছে কি √3 মাইনাস 2। ওকে, তাহলে আমাদের আসতেছে কত? 1/2√3। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখি 1/2√3 আছে? আচ্ছা 1/2√3টা তো নাই, তবে এখানে কি আছে? √3/6 আছে একটা অ্যান্সার। দেখো আমরা হরে √3 আসলে রাখতে পারি না, তো আমরা কি করি, 1/2√3 আছে, তো এটাকে তুমি যদি উপরে নিচে √3 দ্বারা গুণ করে দাও, 2√3 ইন্টু √3, তাহলে দেখো √3 ডিভাইড বাই √3 গুণ করলে হবে 3, 3 দুগুণে 6, তাহলে √3/6 এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি কারেক্ট অ্যান্সার। আর তুমি যদি ক্যালকুলেটর ইউজ করো, ক্যালকুলেটরের মধ্যে হয়তোবা এটাকে ডিরেক্ট বসালে সলিড এই অ্যান্সারটাই শো করবে। ওকে, আচ্ছা তো ক নাম্বারটা শেষ আমাদের, এবার আমরা খ নাম্বারে চলে যাই। বলছে ক নাম্বার তো না, 24 নাম্বার শেষ, 25-এ চলে যাই। l ডিভাইড বাই √l স্কোয়ার প্লাস n স্কোয়ার। আচ্ছা এখানে এই মানগুলো এখন আর লাগবে না, মুছে দিলাম। l ডিভাইড বাই √l স্কোয়ার প্লাস n স্কোয়ার আর প্লাস n ডিভাইড বাই √l স্কোয়ার প্লাস n স্কোয়ার হলে √2 সমীকরণের সমাধান নিচে কোনটি? আচ্ছা এখানে l স্কোয়ার প্লাস n স্কোয়ার রুট, আমরা তো দেখি বুঝতে পারতেছি এটা অতিভুজ হবে √l স্কোয়ার প্লাস n স্কোয়ার। আচ্ছা এখন বলছে যে
এল ডিভাইডেড বাই, দেখো এই কোণের সাপেক্ষে এটা কি ছিল মনে আছে, লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, এটা মানে কি, মানে এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার ছিল একটা, আর হচ্ছে এন ডিভাইড বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এন স্কোয়ার মানে হচ্ছে √2। তো এটা মানে কত বলো তো, এটা মানে কিন্তু লম্ব বাই অতিভুজ, দ্যাট মিনস সাইন থিটা। আর এটা কি ভূমি বাই অতিভুজ মানে হচ্ছে কস থিটা ইকুয়ালস টু √2। ঠিক আছে, তো আমরা এইটা পেলাম। এখন এখান থেকে আমাদের থিটার মান বের করতে হবে। থিটার একটা কন্ডিশন বলে দিচ্ছে, থিটার মান কত, থিটার মান হচ্ছে 0 ডিগ্রি থেকে বড়, π/2 থেকে ছোট। তো আমরা কোয়াড্রেন্টের মধ্যে যখন এন্টি ক্লকওয়াইজ ঘুরি তখন এখানে 0 থেকে হিসাব করি, এখান থেকে এই পর্যন্ত, মানে এই কোয়াড্রেন্টে দিছে, আর এই কোয়াড্রেন্টে তো সব মানে ধনাত্মকই আসবে, তাই না? তো এই কোয়াড্রেন্টে আমাদের ধনাত্মক আসবে, আর এখানে শুধুমাত্র 0 থেকে 90 ডিগ্রির মধ্যেই মান আসবে। তো আমাদের বলছে যে এখানে সমীকরণের সমাধান নিচে কোনটি হবে। তো এটার জন্য কি করবা, তুমি চাইলে সমাধান করে দেখতে পারো, সমাধান করে দেখতে পারো, কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে। আর তুমি যদি এটাকে ক্যালকুলেটর সলভ করতে যাও সেখানেও এটা অনেক সময় লাগে, ক্যালকুলেটরে যে সময় লাগে সে তার থেকে এটাকে হাতে কলমে করে ফেলাটাই বেটার। তো তুমি কি করবা, তুমি এক কাজ করতে পারো, তুমি এখানে কোনগুলোকে বসায় বসায় দেখে শুদ্ধি পরীক্ষা করে ফেলো, আই গেস এটা আরো বেটার আইডিয়া। ফার্স্ট হচ্ছে π/2, π/2। তো π/2 যদি বসাও, sin π/2 মানে কত, π/2 মানে হচ্ছে 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান তো 0, মিললো, মিলে নাই। তারপর হচ্ছে π/3, π/3 মানে কত 60 ডিগ্রি, sin 60 মানে কত, sin 60 মানে হচ্ছে √3/2, আর cos 60 মানে হচ্ছে 1/2। দেখো তো এদিকে যোগ করলে কি √2 আসে, আসবে না, তো এটাও বাদ। তারপর হচ্ছে π/4, π/4 মানে হচ্ছে 45, sin 45 এর মান হচ্ছে 1/√2, cos 45 এর মান হচ্ছে 1/√2। তাহলে লসাগুলো কত আসে, √2, এখানে আসবে 1 + 1 মানে হচ্ছে 2/√2। দেখো অ্যান্সার কিন্তু √2 চলে আসে। তার মানে 45 ডিগ্রির জন্য আমরা এখানে √2 পাচ্ছি, দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার হচ্ছে π/4। অলরাইট, সো এই পর্যন্তই আমাদের তাহলে শেষ। দিনাজপুর বোর্ড 2025 সালটা পুরোটা আমাদের কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, ওকে, আশা করি সবাই বুঝতে পারছো যে আমরা এখানে কি কি সলভ করছি। আচ্ছা, তো ধন্যবাদ সবাইকে ক্লাসটা দেখার জন্য, আশা করি অনেক কিছুই বুঝতে পারছো, অনেক অনেক ধরনের টপিকই ছিল এখানে। আর তো এই পর্যন্ত আমাদের ক্লাস, আর আমার কিন্তু বর্তমানে পেইড কোর্সগুলো রানিং আছে হায়ার ম্যাথ জেনারেল ম্যাথ দুইটার জন্যই। তোমরা যদি করতে আগ্রহী থাকো তাহলে কিন্তু যে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো, কোর্স সম্পর্কে ভালোভাবেই জানতে পারবা। আর হচ্ছে গিয়ে আমার কোর্সে কিন্তু মোটামুটি আমি সবকিছু ডিটেলসে পড়ানোর চেষ্টা করি, এবং সবকিছু এভরিথিং সব জিনিসই তোমাদেরকে পড়াবো, কোনো কিছু বাদ দিয়ে আমি ওই সাজেশন আকারে এটা কমন না ওইটা কমন না এইসব করে কিন্তু আমি আমার কোর্সে পড়াই না কখনো। তো কেউ যদি পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবা, আশা করি ভালো জিনিসই পাবা। তো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন গুড বাই।